লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি স্নেলের সূত্রের সাধারণ রূপ এবং সেই সাধারণ রূপ ব্যবহার করে আমরা আপাত গভীরতা ও প্রকৃত গভীরতার মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলাম। দুটো বিভিন্ন ক্ষেত্রে এই আলোচনাটা করেছিলাম। একটা ক্ষেত্র ছিল যেখানে বস্তুটা ঘন মাধ্যমে আছে এবং চোখ লঘু মাধ্যমে আছে, এবং সেক্ষেত্রে কী হয়েছিল, আপাত গভীরতার থেকে প্রকৃত গভীরতা বেশি ছিল। এবং যেহেতু মিউ গ্রেটার দেন 1, সেই জন্য সবসময় মনে রাখবে উপরে যদি বড় রাশিটা থাকে তাহলে বাঁ দিকে উপরে যদি বড় রাশি থাকে তাহলে ডান দিকের উপরেও বড় রাশি থাকবে। তো সেক্ষেত্রে হয়েছিল প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা ইকুয়াল টু মিউ। আর যদি দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলেছিলাম যে বস্তু যদি লঘু মাধ্যমে থাকে আর চোখ যদি ঘন মাধ্যমে থাকে, যেটা বাস্তবের সম্ভাবনা খুব কম, এটা দিয়ে প্রশ্ন থাকে না খুব বেশি, সেক্ষেত্রে কি হয়, আপাত গভীরতাটা প্রকৃত গভীরতার থেকে বেশি হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা ইকুয়াল টু মিউ হবে। বারবার বলছি, একটা সম্পর্ক, একটা সমীকরণ, এটা দুদিকেই ভগ্নাংশের মতো। তো যদি তোমার মিউ 1 মিউ 2 বা আপাত গভীরতা প্রকৃত গভীরতা নিয়ে সমস্যা হয়, কি লিখবো বুঝতে পারা যায় না, অনেক সময় গুলিয়ে যায়, সবসময় মনে রাখবে বাঁ দিকে এবং ডান দিকে উভয় দিকেই যেটা বড় রাশি সেটা উপরে থাকবে, যেটা ছোট রাশি সেটা নিচে থাকবে। বস্তু যদি ঘন মাধ্যমে থাকে, আবার বলছি, তাহলে সেক্ষেত্রে আপাত গভীরতাটা কম হয়, তাহলে সেক্ষেত্রে প্রকৃত গভীরতা বেশি। তাহলে আমার লেখা উচিত প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা সমান মিউ। আর বস্তু যদি লঘু মাধ্যমে থাকে, চোখ ঘন মাধ্যমে থাকে, তখন সেক্ষেত্রে আপাত গভীরতাটা বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমার লেখা উচিত আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা ইকুয়াল টু মিউ। এই জিনিসটা খালি খেয়াল রাখবেন। আচ্ছা, এই ভিডিওতে প্রথমেই আমরা দুটো ওই সমস্যা নিয়ে, কতগুলো প্রবলেম আছে দুটো আমি করব প্রথমে। তো প্রথম যে প্রবলেমটা আছে সেটা নিয়েই প্রথমে আলোচনা করি। বলছে একটা, কি বলেছে, জলপূর্ণ পাত্র আছে, যে কোনো একটা পাত্রে জল থাকতেই পারে। তো সেই জলপূর্ণ পাত্রে গভীরতা 9 সেন্টিমিটার বলে মনে হয়। কোশ্চেনটা ভালো করে পড়বে। মনে করো এটা একটা জলপূর্ণ পাত্র, এটা এই জল দ্বারা পূর্ণ আছে। এবার যখনই তুমি এখান থেকে অবজার্ভ করবে, এটা ক্লাস 9এই করেছিলে আর আলোচনাটা আগের দিনও হয়েছে, ব্যাখ্যাটা, যখন আমি এই জলপূর্ণ পাত্রটার নিচের দিকে তাকাবো, তলদেশের দিকে তাকাবো, আমার মনে হয় তলদেশটা কিছুটা হলেও উঠে এসছে। সেই ব্যাখ্যা আগের দিন হয়েছে, 9এও কিছুটা ছিল। তো এখানে প্রশ্নে কি বলছে, মনে হচ্ছে মানে অলওয়েজ অ্যাপারেন্ট, আপাত। কি মনে হচ্ছে, যে জলাশয়টা 9 সেন্টিমিটার গভীর, মানে জলাশয়টা অ্যাকচুয়ালি তলদেশটা যেখানে আছে তার থেকে বেশ কিছুটা উঠে আসতে মনে হবে। কারণ আমি বলতে পারি প্রথম ক্ষেত্রে, দুটো ক্ষেত্র আছে এখানে। প্রথমে যে সমস্যাটা দিয়েছে সেখানে আপাত গভীরতা হচ্ছে 9 সেন্টিমিটার, প্রকৃত গভীরতা কত আমি জানি না, নিশ্চয়ই নির্ণয় করতে দেবে। আমি ধরে নিলাম প্রকৃত গভীরতা x সেন্টিমিটার। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে প্রকৃত গভীরতা x, আপাত গভীরতা 9। আমি নিচেরটা বিন্দুটাকে দেখতে চাইছি, তাহলে আমি বলতে পারি বস্তু বিন্দুটা ঘন মাধ্যমে আছে, চোখ লঘু মাধ্যমে আছে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, দ্বিতীয় ক্ষেত্রে বলছে আমি ওই পাত্রে আরো 4 সেন্টিমিটার, এই মনে করো পাত্র আছে, ওই পাত্রে আরো 4 সেন্টিমিটার গভীরতার জল ঢাললাম। তাহলে সেকেন্ড ক্ষেত্রে আমি কি করলাম, আরো কিছুটা, একই ছবি দেখাতে চেষ্টা করছি, আরো 4 সেন্টিমিটার জল ঢালা হয়ে গেল। তাহলে এখন যখন 4 সেন্টিমিটার জল ঢালা হয়ে গেল, তখন ওই দিকটা হচ্ছে প্রকৃত গভীরতা, ঠিক আছে, আর এই দিকটা হচ্ছে আপাত গভীরতা। তাহলে এখন প্রকৃত গভীরতা হচ্ছে x+4। তখন কি বলছে, তখন মনে হয় আপাত গভীরতা 12 সেন্টিমিটার, ঠিক আছে। তখন সেক্ষেত্রে মনে হয় আপাত গভীরতা 12 সেন্টিমিটার। তাহলে তুমি ভাবতে পারো আরেকটু এরকম উঠে গেছে, এটা প্রথম তলের প্রকৃত গভীরতার অংশটা, এটা প্রথম তলের আপাত গভীরতার অংশটা, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় তলের, আর এইভাবে দেখানো মুশকিল আছে। এইটা হচ্ছে তোমার কি বলেছে, আপাতটা। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যদি 4 সেন্টিমিটার জল ঢালা হয় তাহলে মনে হয় আপাত গভীরতা 12 সেন্টিমিটার। আচ্ছা, এই দিকটাকে আমি প্রকৃত গভীরতা দেখিয়েছি আর এই দিকটাতে আমি আপাত গভীরতা দেখিয়েছি। এটা প্রথম ক্ষেত্রে, এটা 2 নম্বর ক্ষেত্রে, এটা প্রথম ক্ষেত্রে, আর টোটালটা হচ্ছে 2 নম্বর।
ঠিক আছে, পরীক্ষায় ছবিটা আঁকবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমি আগেই ধরে নেবো যে ধরি পাত্রটির বা জলটির জলের প্রকৃত গভীরতা দ্য রিয়েল ডেপথ ইন দ্য ফার্স্ট কেস বি এক্স সেন্টিমিটার। প্রথম ক্ষেত্রে ধরে নিলাম এক্স সেন্টিমিটার। তাহলে প্রথম ক্ষেত্রে আমি লিখতে পারি প্রকৃতটা বড়, তাহলে এক্স বাই 9 দিস ইজ ইকুয়াল টু মিউ। এক্সটা 9 এর থেকে বড় আর মিউটা নিচে 1 আছে 1 এর থেকে বড়। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, প্রকৃত গভীরতা হচ্ছে x প্লাস 4, আপাত গভীরতা হচ্ছে 12। দিস ইজ ইকুয়াল টু মিউ। দেখো দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, কত সিম্পল হবে। তাহলে 1 আর 2 থেকে দুটোই ডান দিকে মিউ আছে। আচ্ছা মিউটা কিন্তু ধরতে হবে, ধরি তরলের প্রতিসরাঙ্ক বা জলের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য ওয়াটার। দুটোই বের করতে বলে, জলের প্রতিসরাঙ্ক আর প্রকৃত গভীরতা নির্ণয় করতে হবে। তাহলে দুদিক থেকে মিউ ডান দিকে আছে, তাহলে আমি লিখতে পারি x বাই 9 ইকুয়াল টু x প্লাস 4 বাই 12। তাহলে এটা 3 দিয়ে কেটে দাও, 3 3 এ 9 আর 3 4 এ 12। তাহলে 4x ইকুয়াল টু x প্লাস 4, সরি 4x ইকুয়াল টু 3x প্লাস 12। তাহলে x ইকুয়াল টু করে থাকছে 12। তার মানে আমি বলতে পারি ওই জলপূর্ণ পাত্রটির প্রাথমিক গভীরতা হচ্ছে 12 সেন্টিমিটার। আর এটা আমি 1 নম্বরে যদি বসিয়ে দিই, 1 হতে আমি লিখতে পারি মিউ ইকুয়াল টু 12 বাই 9, তার মানে 4 বাই 3। এটাই হচ্ছে প্রতিসরণ। এবং জলের প্রতিসরণ যেটা 3 বা 1.33 সেটাও আমার জানা আছে। তাহলে প্রথম অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। বেশ, পরের যে প্রবলেমটা করব একই রকমের আপাত গভীরতা প্রকৃত গভীরতার অঙ্ক, কিন্তু এটা পরীক্ষায় খুব আসে, মানে হায়ার সেকেন্ডারি পরীক্ষাতেও এসছে। কি বলছে দেখো, বলছে আমার কাছে দুটো তরল আছে এবং তরল দুটো ইমমিসিবল। ইমমিসিবল মানে পরস্পরের সঙ্গে মিশে যায় না, মানে একটা তরল আরেকটা তরলের উপর সাম্যাবস্থায় থেকে যেতে পারে। তো এই রকমের দুটো তরল নেওয়া হয়েছে এবং যেটা বেশি ঘনত্বের তরল অবভিয়াসলি যখন তুমি রাখবে বেশি ঘনত্বের তরলটা নিচে চলে যাবে, আর বেশি প্রতিসরাঙ্কের তরলটা নিচে আছে আর কম প্রতিসরাঙ্কের বা কম ঘনত্বের তরলটা উপরে আছে। এরকম বলেছে, এই ধরে নাও নিচে প্রথম তরলটা আছে আর এই ধরে নাও উপরে দ্বিতীয় তরলটা আছে। প্রথম তরলের আমি ধরে নিলাম d1 আর দ্বিতীয় তরলের গভীরতা এটা দেওয়া আছে d2। আচ্ছা, প্রথম তরলের প্রতিসরাঙ্ক μ1, দ্বিতীয় তরলের প্রতিসরাঙ্ক μ2। μ1 গ্রেটার দ্যান μ2 দেওয়া আছে। আচ্ছা, এবার বলছে যে এখন যদি আমি একদম তলদেশের একটা বিন্দুকে নাম দিয়ে দিই, তলদেশের বিন্দু সে পি বিন্দুটাকে দেখতে চাই, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে ওই পি বিন্দুটার আপাত গভীরতা দ্য অ্যাপারেন্ট ডেপথ of the point will be d1 by mu1 plus d2 by mu। প্রশ্ন বোঝা গেছে যে আমার একটা তরলের উপর আরেকটা তরল, দুটো আলাদা তরল আছে এবং তরল দুটো পরস্পর মিশে যায় না। বেশি ঘনত্বের বা বেশি ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বের তরল নিচে থাকবে এক্সপেক্টেড, আর কম ঘনত্বের তরলটা উপরে থাকবে। আচ্ছা, ভারী এটা μ1 ধরলাম, μ2 ধরলাম, μ1 ইজ গ্রেটার দ্যান μ2। যেটা μ1 তার গভীরতা d1, যেটার μ2 সেটার গভীরতা হচ্ছে d2। এবার বলছে তলদেশের যে কোনো একটা বিন্দু তুমি এখান থেকে অবজার্ভ করছো, তো সেই বিন্দুটাকে তুমি কোথায় দেখবে? বলছে সেই বিন্দুটাকে উপরিতল থেকে এত গভীরতায় দেখবে। কিভাবে হবে ঘটনাটা, মানে দেখবে কি করে? তো আমরা জানি একটা বস্তুকে আমরা কখন দেখতে পাই, যখন সেই বস্তু থেকে আলো নির্গত হয়ে আমাদের চোখে পৌঁছায়। তাহলে পি বিন্দুটাকে আমাকে যদি দেখতে হয়, তাহলে পি বিন্দু থেকে একটা আলো বেরোবে, প্রতিসরণের পর আমার চোখে এসে পড়বে। তাহলে প্রথমে পি বিন্দু থেকে একটা আলো নির্গত করছি, পি বিন্দু থেকে এই ধরে নাও একটা আলো নির্গত হবে। যদি নির্গত হয় দেখো কিভাবে কি হবে, এখানে প্রতিসরণ হবে এবং প্রতিসরণটা হবে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম। নিচেরটা ঘন মাধ্যম আর উপরটা লঘু মাধ্যম, তাহলে অভিলম্ব থেকে দূরে সরবে, এই অভিলম্ব থেকে দূরে সরে গেল, ঠিক আছে। এবার যদি আমার এখানে চোখ থাকতো সাপোজ, তাহলে আমি এটাকে বাঁকা পথে তো দেখতে পারতাম না, আমাকে দেখতে হলে চোখ সবসময় সোজা পথে থাকে। তাহলে আমি কিন্তু পি বিন্দুটাকে দেখতাম সাপোজ কিউ বিন্দু। আচ্ছা, এখানে একটা নাম দিয়ে দিলাম সাপোজ এ, বুঝে? তাহলে আমি বলতে পারি প্রথম তলে প্রতিসরণের জন্য এটা হচ্ছে প্রথম তল আর এটা হচ্ছে দ্বিতীয় তল, ঠিক? তাহলে আমি ধরে নিতে পারি প্রথম তলে প্রতিসরণের জন্য কি ঘটনা ঘটছে। দেখো
এপিটাকে বলতে পারি প্রকৃত গভীরতা রিয়েল ডেপথ, আর এ কিউটাকে বলতে পারি আপাত গভীরতা অ্যাপারেন্ট ডেপথ। তাহলে আমি প্রথম তলের জন্য লিখতে পারি এপি বাই এ কিউ। কি লিখলাম? প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। কে বড়? অবভিয়াসলি প্রকৃত গভীরতা বড়। তাহলে ডান দিকে আমার কি হবে? ডান দিকে আমার আছে কোন যে দুটো তলের মধ্যে হচ্ছে একটা μ1 একটা μ2। তাহলে আমি কি লিখবো? μ2 বাই μ1 না μ1 বাই μ2? আবার বলছি, বাঁ দিকে উপরে বড়টা আছে নিচে ছোটটা আছে, তাহলে ডান দিকেও উপরে বড়টা হবে নিচে ছোটটা হবে। বড় কোনটা? μ1 বড়। কনফিউজড হওয়ার কিছু নেই। তাহলে এটা হয়ে যাচ্ছে μ1 বাই μ2। এখান থেকে আমি এ কিউটা বের করে নিই। তাহলে এ কিউ ইকুয়াল টু করে থাকছে μ2 বাই μ1 ইনটু এপি। এপির মান বোধহয় d1, তাহলে পড়ে থাকছে μ2 বাই μ1 ইনটু d1। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। দেখো ঠিক আছে, প্রথম তলে প্রতিসরণের জন্য আপাত গভীরতা হচ্ছে এ কিউ এবং সেটার মান এলো μ2 বাই μ1 ইনটু d1। আচ্ছা, আরেকবার প্রতিসরণ হয় এবং এখানেও কিন্তু প্রতিসরণ হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আচ্ছা, এবার তাহলে মোটামুটি এরকম জায়গায় প্রতিসরণ হয়ে কোথাও একটা মিট করবে। আচ্ছা, এবার যদি আমি এটাকে এরকম ভাবে ভাবি, এটাকে ধরে নিলাম বি আর এটা ধরে নিলাম ডি, তাহলে দ্বিতীয় তলে যখন প্রতিসরণ হচ্ছে দ্বিতীয় তলে, তখন তোমার প্রকৃত গভীরতা হবে বি কিউ। কারণ প্রথম ক্ষেত্রে প্রতিসরণের জন্য যেখানে প্রতিবিম্ব হবে সেটা বস্তু হিসেবে কাজ করবে। তাহলে যখন আমি এখান থেকে দেখছি তখন প্রকৃত গভীরতা হয়ে যাচ্ছে বি কিউ, আর আমি ধরে নিলাম ফাইনাল ইমেজ ইজ ফর্মড অ্যাট ডি। তাহলে আমি বলতে পারি আপাত গভীরতা ইকুয়াল টু হয়ে যাবে বিডি। ঠিক আছে, তাহলে তাই যদি হয়, এটা হচ্ছে সেকেন্ড ক্ষেত্রের প্রতিবিম্ব। তাহলে এখন আমি লিখতে পারি, কি লিখতে পারি? প্রকৃত গভীরতা হচ্ছে বি কিউ, আপাত গভীরতা হচ্ছে বিডি। সরি, হ্যাঁ ঠিক আছে, বি কিউ বাই বিডি। আচ্ছা, এবার আমি কি লিখবো? ডান দিকে কোন দুটো তলের মধ্যে হচ্ছে μ2 আর এয়ার, বায়ুর মধ্যে। μ2টা নিশ্চয়ই বায়ুর থেকে বড়, তাহলে আমার লেখা উচিত μ2 বাই 1। আমার কি দরকার? বিডি। তাহলে আমি লিখতে পারি, দেখো বিডি ইকুয়াল টু বি কিউ বাই μ2, বি কিউ বাই μ2। আচ্ছা, বি কিউটাকে আমি লিখতে পারি, দেখো এবি প্লাস এ কিউ ডিভাইডেড বাই μ2। আচ্ছা, তাহলে এটা পড়ে থাকছে এবি বাই μ2 প্লাস এ কিউ বাই μ2। আপত্তি নেই নিশ্চয়ই? বাকি ক্যালকুলেশন আমি এখানে করছি। তাহলে ফাইনাল আপাত গভীরতা যেটা পড়ে থাকছে বিডি ইকুয়াল টু এবি বাই μ2। এবি মানে কি গো? প্রকৃত গভীরতা, মানে দ্বিতীয় তলের গভীরতা। তাহলে d2 বাই μ2 aq বাই μ2। আচ্ছা, aq এর মানটা এক নম্বর ইকুয়েশনে ছিল, সেটা ছিল প্রবাবলি μ2 বাই μ1 ইনটু d1। তাহলে μ2 μ2 কেটে যাচ্ছে, তাহলে পুরো থাকছে d2 বাই μ2 ডিভাইডেড বাই d1 বাই μ2। দেখো, এটাই তোমাকে প্রমাণ করতে দিয়েছিল যে চূড়ান্ত আপাত গভীরতা হয়ে যাবে d1 বাই μ1 প্লাস d2। পরীক্ষায় খুব আসে, কিছুই নেই, দুটো তরল থেকে তোমাকে প্রতিসরণের ফর্মুলা বসাতে হবে। প্রতিসরণের ফর্মুলা মানে আপাত গভীরতা আর প্রকৃত গভীরতার ফর্মুলা সংক্রান্ত যেটা ছিল সেটাকে বসাতে হবে, এবং একটু খুব বেশি সমাধানেরও কি ব্যাপার নেই, জাস্ট মেলাতে পারলেই তোমার কাজ হয়ে যাবে। আচ্ছা, বলে রাখি, এখানে দুটো তরল দিয়েছে, যদি 5টা তরল দিত তাহলেও কিন্তু আমি বের করতে পারতাম। মানে সেক্ষেত্রে ফর্মুলা হয়ে যেত d1 বাই μ1 প্লাস d2 বাই μ2 প্লাস d3 বাই μ3 প্লাস d4 বাই μ4 এটসেট্রা। ঠিক আছে, যতগুলোই তরল দিক তোমার কিন্তু ফর্মুলাটা এই অনুসারে পরিবর্তিত, এই অনুসারে চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, বেশ। এরপরে আমরা একটু থিওরি পার্ট করব। আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার, আলোকীয় তন্তু।
আলোকীয় তন্তু ব্যাপারটা কি, এটা হচ্ছে খুবই মানে কি বলবো, এক স্থান থেকে অন্য স্থানে আলো পাঠাবার একটা ব্যবস্থা। কিভাবে দেখো, আলোকীয় তন্তু হচ্ছে প্রকৃতপক্ষে উচ্চ প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটা স্বচ্ছ পলিমার। উচ্চ প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটা স্বচ্ছ পলিমার মানে আলোর ধর্মকে কাজে লাগিয়ে কিভাবে আলোকে এক স্থান থেকে দূরবর্তী মানে কয়েকশো কিলোমিটার পর্যন্ত পাঠানো যেতে পারে। মানে বলতে পারো এটা হচ্ছে তুমি ট্রান্সমিশন, সিগন্যাল ট্রান্সমিশনের একটা অন্যতম বড় মাধ্যম হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার। তুমি যে ইন্টারনেট ব্যবহার করছো সেখানেও কিন্তু অপটিক্যাল ফাইবারটাই হচ্ছে বেসিক জিনিস। কি থাকে অপটিক্যাল ফাইবার মানে, সাধারণত এরকমের একটা নল থাকে, নলটা অবশ্যই প্লাস্টিক বা যে কোনো ফাইবারের। ছবিটা আগে আঁকি, মূল জিনিসটা দেখতে এরকম, দুটো লেয়ার থাকে, একটা লেয়ারে হয় না। বললা কি আমি যতটা মোটা আঁকছি তার এতটা মোটা হয় না, এগুলো অ্যাকচুয়াল থিকনেস হয় চুলের মতো, মানে এক একটা হেয়ার যেটা হয় সেই হেয়ারটা হচ্ছে এক একটা অপটিক্যাল ফাইবার। কিভাবে কাজ করে ওটা ব্যাপারটা একটু বলি। এটা তো প্রথমেই বললাম যে আলোকীয় তন্তু হচ্ছে উচ্চ প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটা পলিমার, ঠিক আছে। সাধারণত প্লাস্টিকের একটা সূক্ষ্ম নমনীয় তন্তু যাদের ব্যাস অফ দ্য অর্ডার অফ 10⁻⁻⁶ মিটার, মানে বুঝতেই পারছো তোমার কত থিন বা কত সরু হতে পারে অপটিক্যাল ফাইবার। আচ্ছা কিভাবে কাজ করে এটা পরে আসছি। তো বলে রাখলাম দুটো পার্ট থাকে, একদম সেন্টারে যে পার্টটা থাকে, যে অংশটার প্রতিসরাঙ্ক উচ্চ মানের, সেটাকে বলা হয় কোর, এবং এই কোরের চারদিকে একটা পাতলা আরেকটা অন্য পদার্থের প্রলেপ দেওয়া থাকে, এটাকে বলা হয় ক্ল্যাডিং। কোর আর ক্ল্যাডিং, ঠিক। আচ্ছা এই কোরের প্রতিসরাঙ্কটা যদি আমি μ2 বলি আর ক্ল্যাডিং এর যদি μ1 বলি, তুমি মনে রাখবে μ2 ইজ গ্রেটার দেন μ1, মানে ভেতরেরটার প্রতিসরাঙ্ক অনেকটা বেশি, কিন্তু ভেতরের আবার ডাইমেনশনটাও খুব কম, তুলনামূলকভাবে এর ডাইমেনশনটা অনেক বেশি। এবার যেহেতু এটা খুব সরু, খুব মানে বললাম তোমাকে অলমোস্ট অফ দ্য ডাইমেনশন অফ হেয়ার, চুলের মতো খুব সরু বলে এখানে যদি কোনো একটা আলো, এক গুচ্ছ রশ্মি তুমি যদি আপতিত করো, তাহলে সেক্ষেত্রে দেখা যায় সেটা কি বলে সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়। তোমরা ক্লাস 9-এ পড়েছিলে যে সংকট কোণ কি, যে আলোক রশ্মি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তখন ঘন মাধ্যমের একটা নির্দিষ্ট কোণের জন্য সে থিটা সি, লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ হয় 90 ডিগ্রি, পড়েছিলে। সেই ঘন মাধ্যমের কোণটাকে বলা হয়েছিল সংকট কোণ, এবং খুব স্বাভাবিকভাবে যদি আলোক রশ্মিকে থিটা সির থেকে বেশি কোণে আপতিত করা যায় তাহলে আলোক রশ্মিটা আর দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে না, প্রথম মাধ্যমে অলমোস্ট প্রতিফলিত হওয়ার মতো করে চলে আসে, এবং সেক্ষেত্রে আলোক রশ্মি কোনো অংশ শোষিত হয় না, অলমোস্ট দ্য এন্টায়ার পার্ট ইজ রিফ্লেক্টেড। সেজন্য এটাকে বলা হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো কি এখানেও কিন্তু এই একই ঘটনা ঘটছে, যেহেতু এর ডাইমেনশনটা খুব কম এবং এটা ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তাহলে মোস্ট কেসেই দেখা যায় 99.99% কেসে আলোক রশ্মিটার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। তাহলে এখানে তোমার আলোক রশ্মির আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, আবার এই তলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, এইভাবে বারবার আলোক রশ্মিটার আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে পরবর্তী প্রান্ত থেকে নির্গত হবে। এবং যেহেতু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের মাধ্যমে ঘটছে, এখান থেকে তুমি মোটামুটি যে ইন্টেন্সিটির বা যে এনার্জির লাইট পাঠাবে, ঠিক সিমিলার অ্যামাউন্ট অফ লাইট বা সিমিলার এনার্জির লাইট কিন্তু অপর প্রান্ত থেকে নির্গত হবে। এই জিনিসটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। এর গঠন তোমাকে বললাম, কার্যনীতি বললাম, কি কাজে লাগে। কাজে অনেক ক্ষেত্রে লাগে, যেমন মানুষের শরীরের ভেতরে যে অংশগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, পেটের ভেতরে, সেই অংশগুলো দেখার জন্য এই ধরনের নল ব্যবহার করা হয়, ঠিক আছে। কিরকম হয়, সাধারণত যেটা করা হয় যে মনে করো তোমার শরীরের পেটের ভেতরে কিছু সমস্যা হয়েছে, দেখবে বলা হয় এন্ডোস্কোপি, মুখের ভেতর দিয়ে দেখবে একটা সরু নল গলার মধ্য দিয়ে প্রবেশ করে দেওয়া হয় একদম পেটের ভেতরে, এবং তার সঙ্গে ক্যামেরা
এত সরু নয় যে তোমার গলার ভেতর দিয়ে যে মানে যে ছিদ্র আছে সেই ছিদ্রের মধ্য দিয়ে পেট পর্যন্ত পৌঁছতে পারে। তার সঙ্গে ক্যামেরা লাইট এবং ক্যামেরা লাগানো থাকে। তুমি যখনই ভেতরে প্রবেশ করাবে পেটের ভেতরের যে অংশটা আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি না সেই অংশটার ছবি আমরা তুলে ফেলতে পারি, এবং সেটা তুলে ফেলে তোমার পেটের ভেতরে কি সমস্যা আছে সে সম্পর্কে ডায়াগনোসিস করে ফেলা যায়। এটাকে বলা হয় এন্ডোস্কোপি। ঠিক আছে, যাদের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা যারা জানো ব্যাপারটা, এরকম সরু নয় দিয়ে প্রবেশ করানো হয়, যদি অভিজ্ঞতা খুব ভালো নয়। যাই হোক, তাহলে মানুষের শরীরের ভেতর যে অংশগুলো আমরা দেখতে পাই না সেই অংশের ছবি তুলতে কাজে লাগে। আর এক স্থান থেকে অন্য স্থানে নিখুঁতভাবে কোনো ডিজিটাল ইনফরমেশন পাঠানোর জন্য এই অপটিক্যাল ফাইবারগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে প্রচুর ব্যবহার আছে। তার মধ্যে অন্যতম বললাম যে ডিজিটাল তথ্য, সেই তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো, এবং ওই যেটা বললাম এন্ডোস্কোপি, শরীরের ভেতরের অংশের ছবি তুলতে কাজে লাগে। এই গেল তোমার অপটিক্যাল ফাইবার। যখন উঁচু ক্লাসে যাবে অপটিক্যাল ফাইবার সম্পর্কে আরো ডিটেলস, মানে আরো শ্রেণী বিভাগ আছে, কি পরে কি করে ট্রান্সমিশন হয়, কি সমস্যা হতে পারে, এগুলো নিয়ে তখন ওখানে আলোচনা আছে। আচ্ছা, নেক্সট যেটা আমি আলোচনা করব, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, পরীক্ষায় এসছে। মনে করো তুমি তোমার নিজের কথা ভাবো যে একটা বড় মাঠে দাঁড়িয়ে আছো। যদি দাঁড়িয়ে থাকো তোমার কি অবজারভেশন হবে তুমি নিজে ভেবে দেখো। যে এক প্রান্ত এটা যদি ইস্ট হয়, তুমি ভাবতে পারো এখান থেকে সূর্য উঠলো। সারাদিন যদি দাঁড়িয়ে থাকা সম্ভব হতো, তুমি যদি মাঠের মাঝে দাঁড়িয়ে থাকো, তাহলে পূর্ব দিক থেকে সূর্য উঠবে এবং সূর্যটা আস্তে 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 পজিশন চেঞ্জ হবে, মধ্যাহ্নের সময় এখানে থাকবে, আস্তে 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 সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে, তাই না? তাহলে আমার অবজারভেশন বা তোমার অবজারভেশন কি হবে? তোমার অবজারভেশন দেখো, গোটা দুনিয়াটা মোটামুটি 180 ডিগ্রি, আমরা বলতে পারি 180 ডিগ্রির মধ্যে আমাদের, শুধু কোনো নয়, মানে যেই যার কথাই ভাববে না কেন, যে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি এর মধ্যে আমার গোটা দুনিয়াটাকে দেখতে পাই, সোজা কথাই বলছি, তাই তো? আমাদের অবজারভেশন হচ্ছে ফ্রম 0 টু 180 ডিগ্রি। সবাই কি তাই হয়? হ্যাঁ, পৃথিবীতে ভূমির ওপর যত প্রাণী আছে সবার ক্ষেত্রেই কিন্তু এই একই তথ্যটা প্রযোজ্য। কিন্তু যদি জলজ প্রাণীর কথা ভাবি, জলজ প্রাণীরা কিন্তু এরকম 180 ডিগ্রির পুরো রেঞ্জটা পায় না। কতটা পায়? 98 ডিগ্রি পায়। মানে জলজ প্রাণীদের ক্ষেত্রে তুমি যে অ্যানালিসিস করো, ছবি এঁকে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে তারা কিন্তু টোটাল 180 ডিগ্রি পায় না, অনলি 98 ডিগ্রি পায়। এটা তোমাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাতে হবে। যে দেখাও জলজ প্রাণীরা এই বাইরের পৃথিবীটাকে এই 98 ডিগ্রির কোণ বিশিষ্ট একটা শঙ্কুর, সিরপ কোণ বিশিষ্ট শঙ্কুর মধ্যে গোটা পৃথিবীটাকে দেখবে। কিভাবে প্রমাণ করবে? এই মনে করো ভূমি, নিচে জল আছে, এখানে কোনো জলজ প্রাণী চোখ আছে, জলজ প্রাণী আছে, সে বাইরের পৃথিবীটাকে কিভাবে দেখবে সেটা নিয়ে আমি আলোচনা করব। তো সেটা আলোচনা করার আগে আমি গোটা ব্যাপারটা আরেকটু মনে করিয়ে দিই। তোমার এরকম ছিল যে একটা নির্দিষ্ট কোণে যদি আপতিত হয়, তাহলে আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদ তল থেকে বিভেদ তল বরাবর নির্গত হয়, যাতে প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়, তাই তো? এবং এটাও বলা হয়েছিল যে রে অফ লাইট ইজ অলওয়েজ রিভার্সিবল, অর্থাৎ যদি আলোর গতিপথটাকে একদম বিপরীত অভিমুখে চালিত করা সম্ভব হয়, যদি এইভাবে চালিত করা যায়, তাহলে সেক্ষেত্রে থিওরিটিক্যালি ও কিন্তু কি হবে? সংকট কোণেই প্রতিষ্ঠিত হবে। এই ব্যাপারটা তুমি মাথায় খেয়াল রেখো, তাহলে তুমি ওইটাকে বুঝতে পারবে। আবার বলছি, সংকট কোণে আপতিত হলে বিভেদ তল বরাবর বেরিয়ে যাবে, তাহলে বিভেদ তল বরাবর যদি আসে তাহলে সংকট কোণ বরাবর বেরিয়ে যাবে। ঠিক? বেশ, তাহলে আমি এভাবে ভাবি যে সূর্য এখানে উঠছে, আমি ধরে নিলাম সূর্যের অবস্থান হচ্ছে S1, উদিত সূর্য যেটা উঠছে ইস্টওয়ার্ড, সূর্য উঠছে, তাহলে সূর্য থেকে একটা আলো আসছে, তাই তো? এবার যখন তুমি ভাববে যে ওর চোখে এসে পড়বে, তুমি এভাবে ভাবতে পারো যে সূর্যের আলো এইভাবে চোখে এসে পড়লো জলজ প্রাণী, তাহলে আমি বলতে পারি এই কোণটা সংকট কোণ হবে। ঠিক আছে, বোঝা গেল? ওই যেটা বলছিলাম যে সূর্য একদম তো বিভেদ তল, মানে 180 ডিগ্রি, তুমি যেটা ভাবছিলে
ওখান থেকে যখন সূর্য উঠছে তখন আমি কি ভাবতে পারি, একটা রশ্মি যদি বিভেদ তল বরাবর অগ্রসর হয়ে মাছের চোখ বা জলচর প্রাণীর চোখে এসে পৌঁছালো, সেক্ষেত্রে এই কোণটা কিন্তু থিটাসি হতে বাধ্য। থিটাসি মানে কার থিটাসি? জল এবং বায়ুর মধ্যে বা বায়ু আর জলের মধ্যে যেটা সম্পর্ক তার সঙ্গে সমান্তরাল। আচ্ছা, এবার বলি যে জলচর প্রাণী কিন্তু এই বাঁকা পথটাকে অবলম্বন করে সূর্যকে দেখতে পাবে না। আমরা সবাই কি সোজাসুজি দেখি আলোক রশ্মিকে, স্ট্রেট লাইন। তাহলে আমি যদি এই রশ্মিটাকে পেছন দিকে বাড়িয়ে দিই, তাহলে তুমি কিন্তু মানে মাছ কিন্তু বা জলচর প্রাণী কিন্তু সূর্যকে, যেটা S1 অবস্থান বলছিলাম, সে কিন্তু S1 অবস্থানে দেখবে না, সে কিন্তু দেখবে S1 ড্যাশ অবস্থান। ঠিক আছে, আমি এই অংশটাকে একটু ডট ডট করে দিয়েছি কারণ এ তো প্রকৃত অবস্থান নাই, তার কাছে অ্যাপারেন্ট অবস্থান। তাহলে বোঝা গেল সূর্য অস্ত উঠছে S1 অবস্থানে, সেখান থেকে একটা আলোক রশ্মি বিভেদ তল বরাবর অগ্রসর হয়ে জলচর প্রাণীর চোখে এসে পৌঁছালো, কিন্তু জলচর প্রাণী সূর্যকে সোজা পথে দেখতে পাবে না, সে কোন পথে দেখবে, ওই বাঁকা পথে দেখতে পারবে না, সে সোজাসুজি দেখবে এবং S1 কে তার মনে হবে S1 ড্যাশ অবস্থা। একই রকম ভাবে এই দিকের ম্যাক্সিমাম পজিশনটাকে যদি আমি ভাবি, ছবিটা সিমেট্রিক হতে হবে, এটাও খেয়াল রেখো। আমি ধরে নিলাম এখানে সূর্য অস্ত যাবার অংশটা, সে S2, মোটামুটি এটা যা দূরত্ব হয় এটাও সেই দূরত্বই নেবে, তাহলে অভিলম্বটাকে। তাহলে এখান থেকে একটা রশ্মি এসে যদি এইখানে মিলিত হয়, তুমি এরকম ভাবতে পারো একটা রশ্মি এসে এদিকে মিলিত হচ্ছে, তাহলে এই কোণটাও থিটা সি হবে, তাই না? এবং আবার বলছি এই অস্তমিত সূর্যটাকে কিন্তু জলচর প্রাণীর চোখ সাপোজ কিন্তু সোজা এই অবস্থানে কোথাও একটা, তাহলে এটাকে যদি আমি পেছন দিকে বাড়িয়ে দিই, তাহলে আমি ভাবতে পারি ওই সূর্যটাকে S2 ড্যাশ অবস্থানে দেখতে। তাহলে একটা জিনিস খেয়াল করো, সূর্যোদয়টা হচ্ছে S1 ড্যাশ অবস্থানে আর সূর্যাস্ত হচ্ছে S2 ড্যাশ অবস্থানে। তার মানে তার যা কিছু দেখার সবকিছু এইটুকু অংশের মধ্যে দেখতে পাবে। এইটুকু অংশ মানে কি, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ। তার মানে তার অবজারভেশন কথা কোথায় হবে, তার অবজারভেশন হবে এইটুকু, তাই না? এবং তুমি এইভাবে দেখে দিতে পারো, চারিদিকে দেখবে তো 3 ডাইমেনশনাল ভিউ যদি হয়, তাহলে তার মনে হবে গোটা পৃথিবীটা একটা শঙ্কুর মধ্যে অবস্থান করছে এবং সেই শঙ্কুর অর্ধশীরক কোণ হচ্ছে থিটা সি। কারণ এটা থিটা সি হলে আমি দুদিকটা না দেখিয়ে যদি একটা দিক দেখাই, তাহলে আমি বলতে পারি দিস ইজ থিটা সি। আবার এই কোণটা থিটা সি বলে এই কোণটাও থিটা সি, তাহলে টোটাল যে অ্যাঙ্গেল হবে সেই শিরক কোণ যেটা বলে শঙ্কুর, সেটা হয়ে যাচ্ছে 2 থিটা সি। আমাকে দেখাতে হবে এই কোণটা হচ্ছে 98 ডিগ্রি। তার মানে থিটা সির মান 49, সেটা তোমাকে ক্যালকুলেশন করে দেখিয়ে দিতে হবে। 2 থিটা সি যদি 98 হয় তাহলে থিটা সি 49। তার মানে আমাকে ক্যালকুলেশন করে দেখাতে হবে জল এবং বায়ুর মধ্যে যেটা সম্পর্ক, সেই কোণটার মান হচ্ছে 49 ডিগ্রি। কিভাবে দেখাবো তুমি করেছো আগে, দেখবে যে sin থিটা সি ইকুয়াল টু 1/μ, এই প্রমাণটা করেছি। তাহলে এখানে থিটা সি ইকুয়াল টু করে থাকছে sin ইনভার্স 1/μ। ক্যালকুলেশনটা একটু দেখাবে যে আমরা জানি মিউ ইকুয়াল টু হচ্ছে 4/3, তাহলে 1/4/3, তাহলে এটা করে থাকছে sin ইনভার্স 3/4। তুমি ক্যালকুলেশন করে দেখবে এটা 49 ডিগ্রি আসবে, এখন 48.9 এরকম কিছু একটা আসবে। তাহলে থিটা সি ইকুয়াল টু 49, তাহলে 2 থিটা সি হয়ে গেল 2 ইনটু 49, তার মানে 98। তাহলে ফাইনাল কনক্লুশন হলো যে জলচর প্রাণী জলের বাইরের বা সমগ্র পৃথিবীটিকে 98 ডিগ্রি শিরকোণ বিশিষ্ট একটা শঙ্কুর মধ্যে অবস্থান করবে বলে মনে হবে তার কাছে। ঠিক আছে, বেশ। এখান থেকে আরেকটা প্রশ্ন থাকে যে এই যে শঙ্কুর মধ্যে দেখছে, এই শঙ্কুটার ব্যাসার্ধ আর উচ্চতা এটার মধ্যে একটা সম্পর্ক অঙ্কের সাহায্যে অঙ্ক দিয়ে অনেক সময় দিয়ে দিয়েছে। তাহলে ওই সম্পর্কটা বের করে ফেলা যায়। আচ্ছা, আমি এখানে কোনো নাম দিইনি, সাপোজ আমি যদি এখানে নাম দিতাম, সাপোজ এ, দিস ইজ বি, এই লম্বটাকে আমি ধরে নিলাম এন, তাহলে ছবি থেকে বলতে পারি tan থিটা সি, tan থিটা মানে লম্ব বাই ভূমি ইকুয়াল টু r বাই h। তাহলে পুরো থাকছে r ইকুয়াল টু h tan থিটা সি। আচ্ছা, tan থিটা সি কে আমি লিখতে পারি sin থিটা সি বাই cos থিটা সি। এবার দেখো sin থিটা সি
দিস ইজ ইকুয়াল টু 1 বাই মিউ, তাহলে cos থিটা c রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস মিউ স্কয়ার, তাহলে এটা পড়ে থাকছে মিউ স্কয়ার মাইনাস 1, আর নিচে হচ্ছে রুট ওভার মিউ স্কয়ার, সেটাকে আমি লিখতে পারি মিউ, তাহলে মান বসিয়ে দাও h 1 বাই মিউ, আর এটা পড়ে থাকছে মিউ স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই মিউ, তাহলে এই মিউ দুটো কেটে যাবে, তাহলে তোমার মনে রাখতে হবে এটা হচ্ছে ফর্মুলা। ব্যাসার্ধের সঙ্গে গভীরতার এটা একটা ফর্মুলা, r ইকুয়াল টু h বাই মিউ স্কয়ার বাই রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, থিওরিগুলো ভালো করে খাতায় লিখে করবে, কারণ অপটিক্স তোমাকে ছবি আঁকতেই হবে, ছবিও আঁকতে হবে, এবং ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, ছোট ছোট ক্যালকুলেশন, মোস্টলি দেখবে ট্রিগোনোমেট্রিক রিলেশন দিয়ে, জ্যামিতিক রিলেশন দিয়ে, খুব কঠিন কিছু নয়, তোমার যথেষ্ট সোজা, মানে তোমার যদি ইলেকট্রোস্ট্যাটিক্স বা 11 এর মেকানিক্সের কম্পারিজনের মতো খুব সোজা। বেশ, এবার একটা অঙ্ক দিয়েছে দেখো, মনে করো এটা একটা জলপূর্ণ পাত্র, চৌবাচ্চা হোক, বিকার হোক, কিছু একটা, এটা জল দ্বারা পূর্ণ আছে, পরিষ্কার জল দিয়েই বলেছে, অন্য কোনো তরল বলেনি। এবার বলছে এই তরলের জলের মধ্যে তুমি একটা দণ্ড সোজাসুজি ডুবিয়ে দিলে, সাপোজ দণ্ডটার নাম পিকিউ, দণ্ডটা, তাহলে দণ্ডটার তলদেশের গভীরতা হচ্ছে AQ। এবার তোমাদের এরকম বলে দিয়েছে, বায়ু থেকে যদি দেখি তাহলে 30 ডিগ্রি নত বলে মনে হয়, মানে তুমি যখন এখান থেকে অবজার্ভ করবে তোমার মনে হবে দণ্ডটা তরলের সঙ্গে বা জলের সঙ্গে 30 ডিগ্রি কোণ বসে। কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি তো এরকম দেখবে না, তুমি যখন বাইরে থেকে ওই দণ্ডটাকে দেখবে, এই নিমজ্জিত অংশটা কেমন মনে হয়, একটু উঠে এসছে বলে মনে হয় না? ক্লাস 9-এ করেছিলে, দেখবে তোমার মনে হয় যে দণ্ডটি কিছুটা উপরে উঠে এসেছে, তোমার এই কোণটা বলে দিয়েছে 30 ডিগ্রি, তোমার মনে হয় এটা 30 ডিগ্রি কোণ করে আছে। প্রশ্ন দিয়েছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল অ্যাঙ্গেল, মানে এই কোণটার মান কত। প্রশ্ন বোঝা গেছে যে একটা জলপূর্ণ পাত্র আছে, বিকার কন্টেইনিং সাম ওয়াটার, তুমি এর মধ্যে একটা রিজিড দণ্ড রড প্রবেশ করালে, তাহলে সেক্ষেত্রে তোমার কি মনে হবে, যেটা জলের মধ্যে ডুবে আছে সেটা তোমার মনে হয় কিছুটা হলেও উপরে উঠে এসছে, বাঁকা মনে হয়, সোজা কথায়। তো বলেছে সেই বাঁকা অংশটা জলের তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, তাহলে প্রকৃত অংশটা কত কোণ করবে সেটা হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে আমি প্রথমেই ধরে নেবো লেট দ্য রিকোয়ার্ড অ্যাঙ্গেল বি থিটা, নির্ণেয় কোণটা হচ্ছে থিটা। এখানে আরেকটা নাম দিতে হবে, পিকিউ তো নেওয়া হয়ে গেছে, এক কাজ করো এটাকে বি করে দাও, আমার বি লাগবে না, আমার পিকিউটা লাগবে, পিকিউটাকে। এবং খুব ভালো করে খেয়াল করে দেখো, দণ্ডের যেটা তলদেশের কথা যদি ভাবো, তাহলে AQটা হচ্ছে প্রকৃত গভীরতা, রিয়েল ডেপথ, আর APটা হচ্ছে আপাত গভীরতা। ঠিক আছে, AQটা প্রকৃত গভীরতা, APটা আপাত গভীরতা। তাহলে আমি অবশ্যই লিখতে পারি, আচ্ছা গুলিয়ে ফেলো না, আমি চেঞ্জ করছি, তার কারণ হচ্ছে আগের গুলোতে সবগুলোতে Pটাকে প্রকৃত নিয়েছিলাম, তাই আমি একটু চেঞ্জ করলাম, মানে নাম চেঞ্জ করছি না, অনেক সময় অনেকের সমস্যা হয়, সেই জন্য এপি AQ এভাবে রাখলাম। তাহলে আমি লিখতে পারি AP বাই AQ দ্যাট মাস্ট বি ইকুয়াল টু মিউ। ঠিক আছে, বেশ। এবার দেখো ওখানে ছবিতে আমি এখানেও একটা নাম লাগবে, সাপোজ এটাকে ডি করে দিলাম। দেখো আমি যদি tan থিটা বাই tan 30 করি, আসে tan থিটা বাই tan 30, আচ্ছা tan থিটা সমান লিখতে পারি লম্ব বাই ভূমি, তাহলে AP বাই AD, আর tan 30 আমি লিখতে পারি AQ বাই AD, তাহলে AD AD কেটে গেল, তোমার পড়ে থাকছে দেখো AP বাই AQ। বুঝে বুঝে আমি ওই AP বাই AQটাকেই নিয়ে এলাম, তাহলে আমি এখান থেকে লিখতে পারি tan থিটা tan 30 মানে 1/√3, আচ্ছা AP বাই AQ সমান হচ্ছে মিউ, এখানে পাশে লিখে দেবে 1 হতে, তাহলে পড়ে থাকছে √3 tan থিটা ইকুয়াল টু 4/3 জলের প্রতিসরাঙ্ক, তাহলে তোমার পড়ে থাকছে tan থিটা সমান 4/3√3, এবং এটা যদি ক্যালকুলেশন করো মোটামুটি 37.5 ডিগ্রি আসবে,
মুখস্থ রেখে দেবে, কারণ এই অঙ্কটাই আছে, কোনো ডাটা চেঞ্জ করে না। প্রায় 37.50, এটাই উত্তর। ঠিক আছে, বেশ। মোটামুটি প্রতিসরণের এই পার্টটুকু হলো। এর প্রতিসরণের পরের পার্ট হচ্ছে প্রিজম। ঠিক আছে, তো প্রিজমটা আমি এই ভিডিওতে আর রাখছি না, পরের ভিডিওতে করব। যেটুকু করানো হলো সেটুকু তুমি লিখে লিখে বা ছবিটা নিজে অবশ্যই খাতায় আঁকবে। খাতায় না আঁকলে তুমি বুঝতে পারবে না। আর যেটুকু নিউমেরিক্যালস করলাম, নিউমেরিক্যালসগুলো মোস্টলি দেখবে জ্যামিতি ব্যবহার করে বা ত্রিকোণমিতি ব্যবহার করে, ম্যাক্সিমাম বোধহয় জ্যামিতি ব্যবহার করে। সেই জন্য এই পার্টটা যতটা করব, মনে করো প্রতিফলন থেকে লেন্স বা আরেকটু বেশি পর্যন্ত, সবটাকেই বলা হয় জিওমেট্রিক্যাল অপটিক্স। ঠিক আছে, খুব সিম্পল জিওমেট্রি আছে, বা ত্রিকোণমিতি থাকলেও খুব সিম্পল ত্রিকোণমিতি আছে।